পাথরের পদ্মগুলো সেই জায়গাগুলোকেই চিহ্নিত করছে। মুচলি নদ সরোবর। বোধিসত্ত্ব লাভের পর ষষ্ঠ সপ্তাহে এখানে বসে ধ্যান করেছিলেন ভগবান বুদ্ধ। এই সময় চারিদিক অন্ধকার করে তুমুল ঝড় বৃষ্টি আসে। তখন নাগরাজ মুচলি নদ ফনা বিস্তার করে তাকে আড়াল করেছিলেন। সরোবরের জলে অসংখ্য মাছ। দর্শনার্থীরা তাদের খাবার খাইয়ে আনন্দ পায়। খোলামেলা মন্দির চত্বরে মিউজিয়ামের মতো করে সাজানো প্রত্নবস্তুগুলো ঘুরে দেখতেই অনেকটা সময় লাগে। বুদ্ধগয়ার কাছাকাছির মধ্যে মোটামুটি পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে আরও বেশ কিছু মঠ আর মন্দির। বিভিন্ন দেশের সরকার বা বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠীরা এই মন্দিরগুলো বানিয়েছেন। যেমন তিব্বতী সম্প্রদায়ের বানানো এই বিশাল বর্ণময় গুম্ফা। সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং এর হাতে উদ্ঘাটিত জাপানিদের দাইজোকিও বুদ্ধ মন্দির অতি আধুনিক স্থাপত্যর মন্দিরের ভিতরে ধ্যানমগ্ন বুদ্ধের স্বর্ণাভ মূর্তি। ধ্যানমগ্ন বুদ্ধের আরেক মূর্তি স্থাপিত আছে খোলা আকাশের তলায়। 25 মিটার অর্থাৎ প্রায় 8 তলা উঁচু মূর্তিটির উদ্বোধন করেছিলেন দলাই লামা। এর অল্প দূরেই ভুটানি মন্দির, হুবহু গুম্ফার আদলে তৈরি। এখানেও দেওয়ালে দেওয়ালে অপূর্ব বৌদ্ধ শিল্পকলার নিদর্শন। 1967 সালে তৈরি থাই মনাস্টেরি। ছোটখাটো দেখতে হলেও থাই স্থাপত্যর উজ্জ্বল উদাহরণ। ভিতরে চোখ ধাঁধানো বুদ্ধ মূর্তি আর মানানসই জাঁকালো হাতের কাজ। বুদ্ধগয়ার গা দিয়েই বয়ে চলেছে নিরঞ্জন। অগভীর স্বচ্ছ জলে আকাশের ছায়া, দূরে দূরে অনুচ্চ টিলার সারি। এখানেও যেন জড়িয়ে আছে বৌদ্ধ মঠের একই প্রশান্তি। গয়া থেকে রেল লাইনের সমান্তরাল প্রায় 20 কিলোমিটার রাস্তা এগিয়ে গেলে ছোট্ট জনপদ বেলা। এখান থেকে ডাইনে ঘুরে রেল লাইন পেরিয়ে বরাবর পাহাড়, আরও 25 কিলোমিটার। দুপাশে ধানক্ষেত আর সমতল গ্রামাঞ্চল, এদিকে ওদিকে ছড়ানো বিক্ষিপ্ত টিলা আর পাথর। এই রাস্তা গিয়ে শেষ হয়েছে নিঃসঙ্গ বরাবর পাহাড়ে। কাঁচা পাকা মিলিয়ে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তবে যাওয়া চলে। পাহাড়ের গা বেয়ে বাঁধানো পথ ধাপে ধাপে উঠে গেছে উপরে। ঝোপ জঙ্গলে ঢাকা সবুজ পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে অসংখ্য গ্রানাইটের চাঙর। বেশ কিছুটা উপরে উঠে পাহাড়ের গায়ে পাথর কুঁদে বানানো বৌদ্ধ গুহার সারি। প্রথমেই আকর্ষণীয় বিশ্ব ঝোপড়ি গুহা। বিশাল একখণ্ড গ্রানাইট কেটে বার করা, দৈর্ঘ্যপ্রস্থে 14 ফুট বাই 8 ফুট গুহা, চারিদিকে দেওয়াল তকতকে মসৃণ।
গুহার ভিতরে সংলগ্ন একটা বৃত্তাকার কক্ষ, যার দেওয়ালে পালিশ নেই বলে অসমাপ্ত বলেই ধরে নেওয়া হয়। দেওয়ালের শিলালেখ থেকে অনুমান গুহাটি 252 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময় খোদিত। পাহাড়ের যেদিক দিয়ে যাওয়া যাক না কেন, রাজগীরের পথ এমনিতেই সুন্দর, বেশি উঁচু নিচু না হলেও পাহাড়ি জায়গা। রাজগীর প্রাচীন জনপদ, যার ইতিহাসের নাম রাজগৃহ। শোনা যায় একসময় রাজগৃহ ছিল রাজা জরাসন্ধের রাজধানী। ঐতিহাসিক তথ্য অনুসারে রাজগৃহের জন্ম বুদ্ধের আবির্ভাবের অনেক আগে। নৃপতি বিম্বিসার বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এই রাজগিরে। তীর্থঙ্কর মহাবীর এখানে বসেই তাঁর শিষ্যদের ধর্ম শিক্ষা দিতেন। যদিও বুদ্ধের স্মৃতি বিজড়িত জনপদ হিসেবেই রাজগৃহ বেশি পরিচিত। রাজগীরের অন্যতম আকর্ষণ রোপওয়ে। এক চেয়ারে রোপওয়েতে বসে জঙ্গলের মাথা ছুঁয়ে বিশ্ব শান্তি স্তূপের কাছাকাছি গিয়ে নামা। সেখান থেকে সামান্য সিঁড়ি ভাঙলেই নবনির্মিত স্তূপের চত্বর। জাপানি বৌদ্ধ সংঘের অর্থ ও উদ্যোগে তৈরি হয় ধবধবে সাদা রঙের স্তূপ। স্তূপের গায়ে বসানো
উপাসনারত ভিন্ন মুখচ্ছবির বুদ্ধ। সেখান থেকে আবার ফিরে আসা শহরে।